নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম শেলফ, লেখা মানবেন্দ্র পাল। তবু মাধুরী নিতান্ত সাধারণ মেয়ে। বিধাতা তাকে রূপ দেননি, কিন্তু লাবণ্য থেকে বঞ্চিত করেননি। মুখের লাবণ্য এবং অন্তরের সারল্য এই সম্বল করে কুসুম গায়ের মাধুরীলতা যেদিন কলকাতার এক শিক্ষিত মার্জিত রুচি তরুণের পাশে এসে দাঁড়ালো, সেদিন সে মনে মনে তার ভাগ্য বিধাতার কাছে কৃতজ্ঞতা না জানিয়ে পারেনি। ভাবতে পারেনি তার সৌভাগ্যের স্বর্ণরথ এমনি অযাচিতভাবে তাকে একদিন বরণ করে নেবে। সেই বিস্ময় মাধুরীর অনেক দিন কাটেনি। একে একে কোলে তার দুই ছেলে এলো। কলকাতার এক ভাড়াটে গৃহ এই একটি ছোট্ট সংসারের কর্মচঞ্চলতায় মুখর হয়ে উঠল। তারপর একদিন বধূ মাধুরী হন গৃহিণী। তবু মাঝে মাঝে এখনো অবাক হয়ে লুকিয়ে লুকিয়ে কি যেন দেখে স্বামীর মুখে। একটা কঠোর পৌরুষের ছাপ, কি এক উদ্ধত যৌবন, এত দূর থেকেও যেন তার আঁচ এসে লাগে। কিন্তু মাধুরীর কথা এখন থাক। 2 বছর আগের বিস্ময় মাত্র 2 বছরে অনেকখানি মুছে গেছে। যেটুকু আছে হয়তো তাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। আজ বসন্ত বদলে গেছে। সে বদল সত্যি বসন্তর আত্মগত না মাধুরীর বিচারগত, সে মীমাংসা হয়নি। যদি আজ এই প্রশ্নই করা যায় বসন্ত সরকারকে, তাহলে সে তার উত্তর দেবে না। একটু হাসবে, সিগারেটের প্যাকেট থেকে শেষ সিগারেটটি নিয়ে ধরাবে আর ধীরে ধীরে ধোঁয়া ছাড়বে। যদি কেউ আবার সেই প্রশ্ন করে, তুমি এত বদলালে কেন, তখনও বাধ্য হয়ে বলবে, দেখো, একটা কাজ করবে কি, একটা ভালো খদ্দের দেখে দিতে পারো? খদ্দের? কিসের খদ্দের? একটু শৌখিন খদ্দের চাই। কেন, কি বেচবে? আমার বইয়ের শেলফটা। আশ্চর্য হতে হয়, বইয়ের শেলফের জন্য শৌখিন খদ্দের? এমন সুন্দর শেলফটা হঠাৎ বেচতে যাবে কোন দুঃখে? হাসে বসন্ত, বলে, দুঃখ অনেক, তবে আপাতত 50টা টাকা না পেলে যে দুঃখ হবে তার তুলনা নেই। 50 টাকা? হ্যাঁ, এটার অবশ্য দর আরো বেশি, কিন্তু থাক, তার জন্যে তো আর আজকে আফসোস করে বসে থাকলে চলবে না। সে একদিন ছিল, যখন ক্ষমতা ছিল, আর আজ। এই পর্যন্ত বলে বসন্ত থামে। মাধুরী এক রাশ ময়লা কাপড় নিয়ে কলতলায় বসে সোডা দিয়ে কাঁদছিল। হঠাৎ বসন্তর সঙ্গে চোখাচোখি হতেই তীক্ষ্ণ কণ্ঠে বললে, সবই তো বেচলে, এখন বাকি ওই শেলফটা। ও আপদ দূর হলে আমিও বাঁচি, যত রাজ্যের বই। কিন্তু 50 টাকা শেলফটার দাম, সেটা এমন কিছু বড় কথা নয়। বড় কথাটা বড় গোপন। সেদিন বসন্ত সরকার অনেক টাকা উপায় করেছিল। 500-700 নয়, একটা মানুষের প্রয়োজনের অতিরিক্ত। সেই অতিরিক্ত টাকা নিয়ে কতদিন কতভাবে ছিনিমিনি খেলেছে, কত অপচয়, বন্ধু বান্ধবদের নিয়ে কত উল্লাস বিলাস। তখনও মাধুরী তার পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু মাধুরী ছিল না বলে যে বসন্ত নিতান্ত নিঃসঙ্গ ছিল তা নয়। ছিল আর একজন, সে এক অতীত ইতিহাস। তখন বসন্ত সরকার রয়েছে বর্ধমানে, বদলির চাকরি। এই চাকরির ক্ষেত্রে আলাপ হরিমোহন মিত্রের সঙ্গে। একই বাড়ির 2 অংশের 2 ভাড়াটে। 2 অংশের মাঝে একটা উঁচু প্রাচীর, তবু তারই মধ্যে একটা দরজা। 2 ভাড়াটের মধ্যে ব্যবধান অনেক, তবু তারই মাঝে মিলন গ্রন্থি। মঞ্জু, একটা বই পড়তে দেবেন? শুয়ে শুয়ে এক রবিবারের দুপুরে বসন্ত কি একটা বই পড়ছিল। ধর্মর করে উঠে বসল। মঞ্জু হাসল।
আপনাকে বিরক্ত করলাম না? বসন্ত হাসল, বলল, বিরক্ত করতে আর পারলে কই, একটা কথা বলেই তো থমকে যাচ্ছ। বিনা আমন্ত্রণে মঞ্জু এলো ঘরের ভেতর। একটা বই দিন না, দুপুরটা যে কি করে কাটাই। কি চাই বলো? আমার কাছে কিন্তু অ্যালজেব্রা অ্যারিথমেটিক নেই। মঞ্জু ভ্রু ভঙ্গি করে বলল, আমায় কেবল ছাত্রী বলেই দেখেন কেন? ছাত্রী ছাড়াও আমার আরেকটা সত্তা আছে। তাই নাকি? বসন্ত একটু ঠাট্টার স্বরে বলল। মঞ্জু কথা বলল না, এগিয়ে এসে টিনের বাক্সটা খুলে বসে পড়ল। তোরঙ্গটার মধ্যে বসন্তর যত রাজ্যের বই জড়ো করা আছে। এ কথা বসন্ত কোনোদিনই কাউকে বলেনি। কেমন করে জানি না মঞ্জু সে খবর পেয়েছিল। তাই আশ্চর্য হলেও বসন্ত বাধা দিল না। মঞ্জু তখনই সেই তোরঙ্গ খুলে একটা একটা করে বই বের করে মাটিতে রাখছে। কোনোটার ওপর থেকে ফুঁ দিয়ে ধুলো সরাচ্ছে, কোনোটা বা আঁচল দিয়ে মুছছে। বসন্ত আশ্চর্য হয়ে দেখছিল। সত্যি, এসব তার একদিনের সঞ্চয় নয়। সেই ছেলেবেলার সাহিত্য পাঠ্য বোধহয় এর ভেতর পড়ে আছে। পড়ে আছে ম্যাট্রিক ক্লাসের মলাট ছেঁড়া রাফ খাতাটাও। তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও কত বই কিনেছে, কতক পড়েছে, কতক পড়াই হয়নি। তবু সেগুলি সবই আছে ওই তোরঙ্গের ভেতর। কোনোটার মলাট ছেড়েছে, কোনোটার মলাট দেওয়াই হয়নি, কোনোটার ভেতরে ভেতরে হয়তো পোকা বাসা বেঁধেছে। আজ বহু দিন পর মঞ্জু এসে এই তোরঙ্গ খুলে একে একে বইগুলো বের করছে। নিশ্চয়ই এর ভেতরে মঞ্জুর কোনো উপকার করার সদিচ্ছা নেই। নিছকই স্বার্থ। নিজের মনোমতো বই খুঁজছে। খুঁজুক। তবু এই সুযোগে বইগুলো একটু আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে। তাদের পাঁজরায় পাঁজরায় যে কীট বাসা বাঁধছিল, আজ সেখানে একটা বাধা গিয়ে পৌঁছল তো। মঞ্জুর ওপর হঠাৎ কেমন যেন মন কৃতজ্ঞতায় ভরে উঠল। কিন্তু পরক্ষণেই বসন্তের মনে হলো, এটা কি ঠিক হচ্ছে? মঞ্জু যে রত্নখনির সন্ধান পেয়ে গেল, এখন যদি রোজ চাইতে আসে, যদি দুবেলা পাড়াপড়শিকে বিলোতে আরম্ভ করে। মঞ্জু উঠে পড়েছে, হাতে একটা বই। এইটাই নিলাম বসন্তদা, আর এগুলো এখন এমনিভাবেই থাক, বিকেলে এসে বাক্সে তুলে রাখবো। বসন্ত স্বর উঁচু করে বলল, কবে ফেরত দেবে? মঞ্জু চলে যাচ্ছিল, হঠাৎই ফিরে দাঁড়ালো, বলল, আমার কাছে যতদিনই থাকুক, আপনার বইয়ের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা মস্ত বড় ক্ষতি মঞ্জু করে দিয়েছিল। সে ক্ষতির হিসেব মঞ্জু কোনোদিন কষেনি। বসন্ত কোনোদিন তা টের পায়নি। একটার পর একটা দিন কেটেছে। মঞ্জু এসেছে, একবার, দুবার, তিনবার, বই আর বই। কালিদাস থেকে রবীন্দ্রনাথ, বাদ যায়নি কোনোটা। এখন আর অনুমতি নিতে হয় না, নিজেই বই তুলে নেয়, তারপর ঠিক সময়ে ঠিক জায়গাটিতে রেখে দেয়। হয়তো বলেওছে, বিয়েতে হিস্ট্রি নিয়েছি, ফরাসি বিপ্লবের উপর একটা বই পড়াতে পারো বসন্তদা? একটা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বসন্ত সে বই জোগাড় করে এনেছে। নতুন বই সব প্রথম মঞ্জুর হাতে দেওয়া চাই, যে বই হোক। মঞ্জু মনের খুশিতে পাতা উল্টাবে, নতুন বইয়ের গন্ধে বিভোর হয়ে উঠবে, যত্ন করে মলাট দেবে। তারপর বসন্তর পেন দিয়ে নিজে হাতে লিখবে, শ্রী বসন্ত কুমার সরকার। তুমি কুমার লেখো কেন বসন্তদা? এখনো কুমার আছো, এইটাই বুঝি ঘোষণা করতে চাও সগর্বে? বসন্ত সরকার হেসেই বলেছে, বেশ তো, কৌমার্যটুকু না হয় তুমি ঘুচিয়ে দাও। হয়তো এ কথায় মঞ্জু জোরে হেসে উঠতে পারত, কিংবা নিঃশব্দে লজ্জায় রাঙিয়ে যেতে পারত। কিন্তু কিছুই হলো না। মঞ্জু কিছু না বলে করলে কাজে। সেদিন সত্যি সত্যি লিখল, শ্রী বসন্ত সরকার। বইয়ের পর বই স্তূপ হয়ে উঠল। আগে কালে ভদ্রে যে বই কেনা হতো শখের খাতিরে, আজ মঞ্জুর খাতিরে সে বই আসতে লাগলো মাসে মাসে। কিন্তু রাখবে কোথায়? মঞ্জু একদিন বইগুলো মাটির ওপর ছড়িয়ে রেখে গম্ভীর মুখে এসে দাঁড়ালো বসন্তর সামনে। বসন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কি হলো? একটা শেলফ চাই। শেলফ?
শেলফ দিয়ে কি হবে? আজ বাদে কাল বদলি হয়ে যাব, শেলফ বইব কোথায়? মঞ্জুর চোখ ছলছল করে ওঠে, বলে, বাহ রে, তাহলে এই বইগুলো? ওগুলো ফেলে যাব না, সঙ্গেই নেব পুঁটলি বেঁধে। মঞ্জু কেমন একরকম ভাবে তাকিয়ে মৃদু হেসে বলল, সঙ্গে আর কিছু নেবে না? নিশ্চয়ই, নিত্য প্রয়োজনীয় যা তা তো নিতেই হবে। মঞ্জু তেমনি হেসে বলল, নিত্য প্রয়োজনীয় তো আমিও। তা বলে কি আর আমায় সঙ্গে নেওয়া চলে? কথাটা বলে ইচ্ছে করেই মঞ্জু একটু থামল, একটু বেশিক্ষণ তাকিয়ে রইল বসন্তর পানে, তারপর সহজভাবে বলল, নিত্য প্রয়োজনের না হলেও একটা শেলফ তোমার লাগবেই, যেখানেই থাকো যেভাবেই থাকো। বইগুলো তো আর নষ্ট করা যায় না। বসন্ত কি ভেবে বলল, বেশ, তাই হবে, একটা শেলফই তো। আবার একটা সপ্তাহ কাটল। একদিন বিকেলে একটা রিকশার উপরে দামি কাঠের ঝকমকে পালিশ করা একটা বুকশেলফ নিয়ে বসন্ত বাড়ি ফিরল। বাড়ি ঢুকেই ডাকল, মঞ্জু। মঞ্জু ছুটে এলো, ভালো করে হাত বুলিয়ে দেখল, দু চোখ তার খুশিতে ভরে উঠল। তারপর সেই সন্ধেতেই শুরু হলো তার বই গোছানো। নতুন শেলফ, নতুন কেনা বই, ছোট্ট একটা প্রাণীর এই অবহেলায় গড়া সংসারটিও আজ মঞ্জুর কাছে বোধহয় কেমন নতুন হয়ে উঠল। হঠাৎ একসময় বসন্ত দেখল শেলফে তার বইগুলোর মাঝে একখানা বাঁধানো সঞ্চয়িতা। কৌতূহলী হয়ে বইটা তুলে নিতেই মঞ্জু এসে বাধা দিল, হুম, থাক থাক। এ আবার কার বই? আমার। তোমার? তুমি আবার সঞ্চয়িতা কিনলে কবে? তোমাদের বাড়িতে তো এসব পাট নেই। মঞ্জু লজ্জিত হয়ে বলল, গত বছর জন্মদিনে বাবা 5টা টাকা দিয়েছিলেন, মায়ের কাছ থেকে আরো 5টা টাকা নিয়ে একটা সঞ্চয়িতা কিনে ফেললুম। কই, আমায় জানাওনি তো? মঞ্জু হাসল, বলল, ইচ্ছে করেই জানাইনি, তাহলেই তুমি বলবে ও বই তো তোমার আছে। বসন্ত একটা সিগারেট ধরালো, বলল, তা এখানে রেখেছ কেন? মঞ্জু কেমন একরকম ভাবে হাসল, বলল ভাঙা গলায়, থাক না। মঞ্জু আর দাঁড়ালো না, অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সে সন্ধ্যার বসন্ত আজ সন্ধ্যায় বদলে গিয়েছে। বদলে গিয়েছে সে দিনকাল, সে মনের রং, সে সুরঝঙ্কার, সবই বদলেছে যেমন বদলায় আকাশের রং, পৃথিবীর রীতি। মঞ্জুও হয়তো বদলিয়েছে, তার সে সঞ্চয়িতা হয়তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মঞ্জুর কথা আজ আর নয়, আজ মাধুরীর কথা। এ সংসার যে মাধুরীর, সেই কুসুম গায়ের মেয়েটি, স্বপ্ন ঢুলু ঢুলু চোখ, সেই টানা টানা ভুরু, শ্যামলা রং। কিন্তু মাধুরী বদলালো বড় অল্প দিনে। বিয়ে তো হয়েছে এই কটা বছর, এই তো মাত্র 2টি ছেলে। তবু তবু যেন কোথায় কি খোঁজ থেকে গেল মাধুরীর জীবনে। মাধুরী যেন শুধু চেয়েই গেল, কিছু পেল না। বসন্ত চাইলেও না, কি পেল না তার হিসেবও কোনোদিন দু চোখ মেলে দেখল না। এর জন্যে মাধুরীর কোনো দোষ নেই, বসন্তরও না। ভরা ফাল্গুনে যদি কোনোদিন জুলো বাতাস বয়, তাহলে সেটা প্রকৃতির পরিহাস বলে মেনে নিতেই হয়। মাধুরী না হয় আজ বদলেছে, কিন্তু একদিন এই মাধুরী ছিল ফুলের মতো নরম, দু চোখে ছিল বিস্ময়ের ঘোর, অবাক হয়ে চেয়ে থাকতো স্বামীর মুখের পানে। কি যেন দেখত, লোভীর মতো কি যেন চাইতো মনে মনে। কিন্তু বসন্ত সরকার ফিরে তাকায়নি। সারাদিন থাকে বাইরে, ফেরে রাত্রে। ফিরেই ক্লান্ত হয়ে ইজি চেয়ারে গা এলিয়ে দেয়, ভারী পার্সটা ছুঁড়ে দেয় বিছানার উপর। কোটের পকেট থেকে বের করে কাগজপত্র, যত টাইপ করা চিঠি, সিগারেট আর খুচরো সিকিয়ানি দুয়ানি। দূর থেকে কেমন একরকম ভাবে চেয়ে থাকে মাধুরী, মনে মনে গর্ব অনুভব করে, ইচ্ছে করে কাছে গিয়ে বসে। কিন্তু কেমন সংকোচ, কেমন লজ্জা আজও এসে বাধা দেয়। অভিমানও আছে, একবার কি ডাকতেও পারে না। তবু সব লজ্জা অভিমান ত্যাগ করে মাধুরী এগোবার জন্য পা বাড়ায়, কিন্তু তার আগেই হঠাৎ উঠে পড়ে বসন্ত।
ঝাড়ন দিয়ে নিজে হাতে পরিষ্কার করতে আরম্ভ করে তার বইয়ের শেলফটা। এ তার নিত্যকর্ম। তার নিত্য যত্নের ছোঁয়ায় কবেকার এক পুরনো শেলফ আজও ঝকঝক করে ওঠে। মাধুরী ফিরে যায়। গভীর রাত্রে কতদিন শুয়ে শুয়ে মাধুরী ভেবেছে, কি পাষাণ! ও কি একটু হাসতেও পারে না? একটা কথা বলুক, না হয় একটু ঠাট্টাই করুক, একটু রাগিয়েই দিক না। তারপর তারপরের কথা তো মাধুরীর কত গল্প যে তার বুকে জমা হয়ে রয়েছে, কত হাসি, কত আনন্দের ইতিহাস। কিন্তু উৎসাহ মেলেনি। তবু তার সান্ত্বনা স্বামীর মতো স্বামী। পরিশ্রম করে, টাকা উপায় করে, টাকা খরচ করে। মাধুরীর কোনো দুঃখ তো আজ এই বছরের মধ্যে রাখেনি। কিন্তু মাধুরীর বুকে যে কান্না গুমড়ে উঠত, সে কান্না কেউ শুনল না। মাধুরী সে কান্না জোর করে চাপা দিয়ে এসেছে। থাক থাক, মানুষটা কাছে আসে এই যথেষ্ট। সে মাধুরীও বদলে গেল। কিন্তু এর জন্য দায়ী মাধুরী নয়, দায়ী যে সে অকস্মাৎ পাথরের মতো নিষ্পন্দ হয়ে গেল। কি এক কুটিল চিন্তা নিঃশব্দে শুধু তার মুখের উপর কালো ছায়া ফেলে ঘুরে বেড়াতে লাগলো। মাধুরী দেখে, আঁতকে ওঠে, তবু কিছু জিজ্ঞেস করতে পারে না। কোথাও কিছু নেই। হঠাৎ অতদিনের পুরনো চাকরিটা ছেড়ে দিল বসন্ত, ধরল আর একটা চাকরি। কিছুদিন গেল, মাধুরী দেখল আবার সেই চিন্তার ছায়া ঘুরছে, আবার ঘন ঘন সিগারেট পুড়ছে। দ্বিতীয় চাকরিটিও ছাড়ল। এবার মাধুরী থাকতে পারল না। কাতর বিস্ময় বলল, এ কি করছো? বসন্ত বলল, উন্নতির চেষ্টা করছি। এ কি সর্বনেশে চেষ্টা? বসন্ত তার উত্তর দিল না। হয়তো দেবার প্রয়োজনই বোধ করল না, কিংবা হয়তো তখন তলিয়ে গিয়েছিল অতল স্পর্শী চিন্তার ঘূর্ণিস্রোতে। আজ থেকে তার আরেক অফিস, কে জানে এইখানেই হয়তো তার ভবিষ্যতের বিরাট মহিরুহের বীজ লুকিয়ে রয়েছে। কিন্তু চাকরি বদলের সঙ্গে সঙ্গে কখন যে তার ভাগ্য বদলের পালা শুরু হয়েছিল, হতভাগ্য বসন্ত বুঝি তা টের পায়নি। যে উন্নতির আশায় বসন্ত ছুটে চলেছিল, সে আশা সফল হলো না। বিজনেস ডাল। তাই হঠাৎ পড়ল নোটিশ, চাকরি যায় যায়। অনেক কষ্টে বলে কয়ে শেষে জুটল সামান্য টাকার কেরানিগিরি অন্য একটা অফিসে। মাধুরী সেদিন প্রথম হাসল। সে হাসি বসন্তর চোখে ধরা পড়ল না। বসন্ত বলল, খরচ কমাতে হবে। মাধুরী বলল, বেশ। খরচ কমতে শুরু হলো। এ বাড়ি ছেড়ে চলে গেল হাওড়ার এক অন্ধকার অপরিসর গলিতে। ঝিয়ের চাকরি গেল, ধোপা বন্ধ হলো। তবু মাধুরী কিছু বলেনি। কিন্তু যেদিন বসন্ত বলল, দুধও কমাতে হবে, সেদিন মাধুরী আর স্থির থাকতে পারল না। বলল, তার চেয়ে বলো না, ছেলে দুটোকে বিষ খাইয়ে মারি। শেলফ থেকে একটা বই টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বসন্ত বলল, এত অধৈর্য হচ্ছ কেন? মাধুরী ঝংকার দিয়ে বলল, এ কথা শুনলে কারো ধৈর্য থাকে? বসন্ত বলল, বেশ তো, দুধ কমালে যদি ছেলেদের অসুবিধে হয়, তাহলে দুধ কমানো হবে না? মাধুরী কি বলবে হঠাৎ ভেবে পেল না। একবার ক্রুদ্ধ দৃষ্টি হানল শেলফের উপর সাজানো বইগুলোর দিকে। তারপর বলল, খরচ কমাবার আমি একটা উপায় বলবো। বসন্ত ঝাড়ন দিয়ে শেলফটা পরিষ্কার করতে করতে গম্ভীরভাবে বলল, বলো। তোমার এই নিত্য নতুন বই কেনা বন্ধ করতে পারো? বসন্ত বলল, এই বই কেনাটুকু আমার বিলাস মাধুরী, এ নইলে আমি বাঁচব না। আজ মঞ্জু হলে কথা বলতো না। কথাটা বলে ফেলেই বসন্ত যেন নিজের কাছে নিজেই অপ্রস্তুতে পড়ল। ছি ছি, এ কি করল! মাধুরীও কি যেন বলতে গিয়ে সামলে নিল, কিন্তু আর দাঁড়ালো না, চলে গেল। এমনিভাবেই দিন কাটছিল। সে মাধুরী আর নেই, সে বসন্ত মরে গেছে। অতীতের দুই কঙ্কাল বর্তমানের শ্মশান সংসার জুড়ে ঘুরে বেড়াচ্ছে, যেন তারা কেউ কারো নয়। মাধুরী একদিন নিরুপায় হয়ে বলল, অফিস টফিস থেকে কিছু ধার করো না। আবার ধার? আজ পর্যন্ত কত ধার করেছি জানো? কত? সে শুনে তোমার কাজ নেই। আমায় এতদিন জানাওনি তো।
বসন্ত বলল, টাকা আসছে কেমন করে সে খবর সবসময় স্ত্রীকেও জানাতে নেই। মাধুরীর ঠোঁটের উপর মৃদু কামড় দিয়ে বলল, আর স্ত্রীর হাত থেকে চুড়ি খুলে নিয়ে বিক্রি করে আসবার সময় বুঝি অনুমতি চাইতে বাধা নেই? বসন্ত ক্ষুব্ধ স্বরে বলল, সেটা কার জন্য মাধুরী? মাধুরী বলল, তা আমার দেখবার নয়। বসন্ত বলল, তোমার বুঝি দেখা গায়ে গহনা উঠল কিনা? মাধুরীর মুখখানা কালো হয়ে উঠল। বলল তীক্ষ্ণ শ্লেষে, কত গহনা দিয়েছ? বসন্ত বাঁকা হাসি হাসল। দিতে পারতাম, কিন্তু সব অঙ্গেই তো গহনা মানায় না। সহসা মাধুরীর দুই চোখ হু হু করে জ্বলে উঠল, সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। বলল, কেন বিয়ে করেছিলে তবে? আমার বাবা তো সং সাজিয়ে তোমার সামনে বের করেনি। বসন্ত সে কথার কোনো জবাব দিল না। টলস্টয়ের রেজারেকশনটা নিয়ে পড়তে আরম্ভ করল। কিন্তু মাধুরী আজ আর প্রকৃতিস্থ নয়। ছুটে এসে বসন্তর হাত থেকে বইখানা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল বারান্দায়। বলল, বলো, আমার মুখের পানে চেয়ে কেন আমায় এত অপমান করলে? শুধু আজ নয়, দিনের পর দিন। বসন্তর কানে সে কথা গেল না। একবার তাকালো দূরে বারান্দার পানে যেখানে তার বইটা ছিঁড়ে পড়ে রয়েছে, আর একবার তাকালো মাধুরীর দিকে। তাকিয়ে রইল কতক্ষণ। মাধুরী কাঁদছে, অথচ বসন্তর মুখ ক্রমশ যেন অস্বাভাবিক কঠোর হয়ে উঠছে। এক্ষুনি একটা কিছু প্রলয়কাণ্ড ঘটবে। কিন্তু কিন্তু এমনি সময় হাওড়ার এই অখ্যাত গলির মধ্যের পুরনো কালের এই ঘরখানির ছাদের একটা অংশ থেকে হঠাৎ খানিকটা বালি ঝরে পড়ল ছুটছুট করে। পড়ল মাটিতে নয়, বইয়ের শেলফের ওপর। বসন্ত যেন আঁতকে উঠল। তখনই ঝাড়ন দিয়ে সন্তর্পণে বালিগুলো ঝেড়ে ফেলল। নিচু হয়ে পরীক্ষা করতে লাগলো বালির আঁচড়ে তার শেলফের পালিশে কোথাও এতটুকু দাগ পড়েছে কিনা। আজ কিন্তু আপিসে এসে পর্যন্ত বসন্তর কাজে মন নেই। মনের গভীরে কোথায় যেন একটা কাঁটা থেকে থেকে খচখচ করে উঠছে। প্রথমে ঝেড়ে ফেলে দিয়েছিল, মনকে বুঝিয়েছিল অভাবের সংসারে এ অশান্তি অবশ্যম্ভাবী। এর জন্য কি মাধুরীই দায়ী? মাধুরীর ওপর এতদিন কি সত্যিই সে অবিচার করেনি? যা করেছে তা কি কর্তব্যের চেয়ে কিছু বড়? কি জানি, এতকাল পরে এ অদ্ভুত প্রশ্ন কেন? আজ সমস্ত পথ চোখের সামনে ভেসেছে মাধুরীর জলে ভেজা মুখখানি। বড্ড বেশি আঘাত পেয়েছে, বড় রূঢ় আঘাত। তবু কোথায় যেন একটা উদ্যত ফনা মাঝে মাঝে তার বুকের ভেতরে ফুঁসে উঠছে। মাধুরী তার হাত থেকে বই নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাধুরী যেন তার বইগুলো সহ্য করতে পারে না। ও তো স্পষ্টই বলে, বই পড়ে তুমি যত সময় নষ্ট করো, ততক্ষণ কি করলে 2 পয়সার মুখ দেখা যায় তার চিন্তা করলে কাজ হয়। যেদিন প্রথম এ কথা শুনেছিল সেদিন বসন্তর হাসি পেয়েছিল, কিন্তু আজ আর হাসি পেল না। আজ বড় বেদনার সঙ্গে মনে পড়ল আর একজনকে। কিন্তু না, তার কথা বারে বারে এমনি করে মনে করা ঠিক নয়। তাকে ভুলতে হবেই। রত্ন বোঝাই যে সিন্দুকের সোনার কাঠিও হারিয়ে গেল, তার জন্য আফসোস করে লোহার ডালায় মাথা খুঁড়ে কি ফল? বরঞ্চ নিজের ভাঙা ঘরের এক কোণে গভীর অন্ধকারে সে সিন্দুক লুকিয়ে থাক। লুকিয়ে থাক সে রাজ সম্পদ তার হৃদয়ের গোপন বেদনাটির মতো। আজ যেন কেমন মনে হচ্ছে মাধুরী ঠিক। মাধুরীর মনে শান্তি দিতে গেলে আজ আর তাকে এড়িয়ে চললে হবে না। সামনে মহাজনের সর্বগ্রাসী ক্ষুধা। চাকরি টলমল করছে। 5 বছর আগের সে সুবিধে আজ আর নেই। নান্টু পিন্টু বড় হচ্ছে। এ অবস্থায় মাধুরীকে চাই, তার সর্বান্তকরণ জয় করা চাই। বসন্ত আজ অসময়ে ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। অনেক কাজ। শেলফটার একটা খদ্দের আজকেই দেখতে হবে। 50 নয়, 25, 20, যাতে হোক তাতেই রাজি। শেলফটা গেলে বইগুলোও যাবে আপনি আপনি। বই কেনার বিলাসিতা ছুটবে, বই পড়ার নেশা কাটবে। আর সেই সঙ্গে বোধহয় চিরদিনের মতোই সরে যাবে আর একজন। বিকেলের অনেক আগেই বাড়ি এসে পৌঁছল বসন্ত, সঙ্গে আর একজন। দরজার চৌকাঠে বসে 2 ভাই খেলছে।
বসন্ত সঙ্গীকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে ছেলে দুটিকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকল। কিন্তু ঢুকতেই অবাক হয়ে গেল। তখন শেষ দুপুরের এক ঝলক রোদ তার এই 30 টাকা ভাড়ার অন্ধকার অল্প পরিসর বারান্দার এক প্রান্তে এক কোণা করুণার মতো অযাচিতভাবে এসে পড়েছে। আর সেই ক্ষীণায়ু রোদটুকুর ওপর একাগ্র আন্তরিকতায় মাধুরী আজ বহুকালের বহু পুরনো বইগুলো একে একে মেলে দিচ্ছে। জুতোর শব্দে মাধুরী চোখ তুলে চাইল। একটু লজ্জা মাখা হাসি ফুটে উঠল মুখে। হে কি অসময়! বসন্তর মুখে হঠাৎ কথা সরল না, কিন্তু মাধুরী যেন আজ মুখর হয়ে উঠেছে। বই রেখে এগিয়ে এসে বলল, একটু এসো তো আমার সঙ্গে। বসন্ত নির্লিপ্তভাবে বলল, কোথায়? শেলফটা একটু ধরবে, ওটা তোমার ঘরে রাখবো না, একটুও রোদ আসে না। আমার ঘরের জানলা দিয়ে তবু এক ফালি রোদ আসে, ওটা ওখানেই রাখবো। বইগুলোর কি দশা হয়েছে দেখেছ? বসন্ত ম্লান হেসে বলল, কিন্তু ওর খদ্দের যে ঠিক করে এসেছে মাধুরী। বাইরে ভদ্রলোক অপেক্ষা করছেন, টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। কথা শেষ করেই বসন্ত ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু বেরুল না মাধুরী। অকস্মাৎ তার 2 চোখ জলে ভরে উঠল, ঠোঁট কেঁপে উঠল নিদারুণ অভিমানে। কয়েক মুহূর্ত দরজার পাল্লায় হেলান দিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল বাইরের দরজার পানে। কি নিষ্ঠুরে পৃথিবীর মানুষগুলো! ওই যে বসন্ত আসছে, পেছনে আরেক ভদ্রলোক, তারও পেছনে কাঁধে গামছা রিক্সাওয়ালা। মাধুরী আর দাঁড়াতে পারল না, সশব্দে দরজায় খিল দিল। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন কিন্তু। হায় রে, দুটো মানুষ ভালোবাসার ধারণাকে আঁকড়ে ধরে একে অপরকে ক্ষতবিক্ষত করে, আর ক্ষতবিক্ষত হয় তার সঙ্গে নিজেও। এই সরল মেয়েটি কিন্তু বুঝতে পেরে গেছে, তার সঙ্গীটিকে ভালোবাসতে গেলে, আঁকড়ে ধরতে গেলে তার গোপন সিন্দুকটিকেও ভালোবাসতে হবে, তার অন্ধকার মনটিকেও ভালোবাসতে হবে। বসন্তও যেন তাই বোঝে। সমস্ত মাধুরীরা, বসন্তরা ভালো থাকুক, সুখে থাকুক। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।